গভীর রাতে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ। জল্পনা আর কল্পনা চলছে দেশব্যাপী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কি জানতে চাচ্ছে মানুষ। আর তারই মাঝে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ কথা বলেছেন কুমিল্লায় গিয়ে আজকে। আমাদের তদন্তটা করতে দেন, তদন্ত করার পর যেই দোষী হোক না কেন কাউকে আইনের বাইরে রাখা হবে না, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। এই যে কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বললেন, এটা কি সব মামলার ক্ষেত্রে প্রযোজ্য? তদন্ত না করে কি সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে না? অনেকে গ্রেপ্তার করা হচ্ছে। আইনের শাসন আপনি কিভাবে কায়েম করবেন? আপনি কি একমাত্র আব্দুল হামিদের ক্ষেত্রে আইনের শাসন কায়েম করবেন? আব্দুল হামিদ 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। এই 10 বছর ধরে আওয়ামী লীগের ছিলেন না। অনেকে বলেন হ্যাঁ উনি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। উনি রাষ্ট্রপতি হামিদ দেশে ফিরেছেন, তিনি পালিয়ে গিয়েছিলেন বলে ধারণা করা হয়েছিল। তার পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এখন তিনি ফিরে এসেছেন। তার ফিরে আসা সরকার কি হতভম্ব হয়েছে, নাকি সরকারেরই কোনো একটা কূট চাল বা কৌশল ছিল হামিদকে দেশের বাহিরে যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা? দর্শক, হামিদের দেশে ফেরা নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা শুনবো, সেখান থেকে বুঝতে পারবো যে এই বিষয়ে সরকারের কি ভূমিকা ছিল। তো ডক্টর আব্দুল হামিদ কি আসলে পালিয়ে গিয়েছেন, নাকি তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, নাকি তিনি চিকিৎসার নাম করে বিদেশে গিয়ে কোনো সবক নিয়ে দেশে এসেছেন আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য? চলুন দুটি আলোচনা শুনি, এরপর বিশ্লেষণ করুন। গভীর রাতে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ। জল্পনা আর কল্পনা চলছে দেশব্যাপী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কি জানতে চাচ্ছে মানুষ। আর তারই মাঝে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ কথা বলেছেন কুমিল্লায় গিয়ে আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গভীর রাতে ফিরেছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ। আমরা বলে থাকি কমেডিয়ান প্রেসিডেন্ট আব্দুল হামিদ, যিনি একজন কমেডিয়ান অভিনেতা হলে ভালো করতেন রাষ্ট্রপতির চাইতে। রাষ্ট্রপতি না হয়ে উনি যদি অভিনয় করতেন, কমেডিয়ান গল্পগুলা বাচ্চাদের সামনে, নিজের ছেলে মেয়েদের সামনে উনি খুব সুন্দরভাবে করতে পারেন। এই আব্দুল হামিদ দেশে ফিরেছেন গভীর রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষ করে। কেন গভীর রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষ করে ফিরলেন, এই নিয়ে আছে বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শোনার আগে আমি একটু আসিফ মাহমুদের কাছে, সাংবাদিকরা কুমিল্লায় মুরাদনগর, আজকে আসিফ মাহমুদ তার নিজ গ্রামে গিয়েছেন। সেখানে সাংবাদিকরা তাকে কি প্রশ্ন করেছেন আর সে কি উত্তরটা দিয়েছে সেটা শুনে নেই, তারপরে আমার বিশ্লেষণটা তুলে ধরবো আপনাদের সামনে। আব্দুল হামিদ মহোদয় উনি বিদেশ গেলেন চিকিৎসার জন্য, আবার দেশে ফিরলেন। আসলে এই জিনিসটা নিয়ে মানুষের মধ্যে একটা দুয়াশা। আপনি রাষ্ট্রের এই পর্যায়ে থেকে এটাকে নিয়ে কি বলতে চাচ্ছেন? আমি যতদূর জানি ওনার নামে একটা হত্যার মামলা আছে, এবং এই বিষয়টা আপনারা তো জানেন, এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়। আর কিছু না থাকলে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে আসিফ মাহমুদের মুখে সে বলছে যে এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আশা করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সিস্টেমে, আইনে বা নিয়মে পদক্ষেপ নিবে, কারণ আব্দুল হামিদের নামে একটি হত্যা মামলা আছে। হত্যা মামলাটি থাকার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নিজ সিস্টেমে অন্যান্যদের মাঝে যেরকম ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলা বা মামলার আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা কখনো শুনি নাই কাউকে ঢুল ঢাল পিটিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাউকে গ্রেফতার করতে। আমরা ম্যাক্সিমাম আওয়ামী লীগের যত মানুষকে গ্রেফতার করেছে একেবারে নীরবভাবে গ্রেফতার করেছে। গ্রেফতারের পরেই তাকে মিডিয়ার সামনে প্রকাশ করা হয়েছে যে তাকে গ্রেফতার করা হয়েছে। তারপরে আমরা তাদেরকে কোর্টে, আদালতে, বিভিন্ন জায়গায় দেখতে পাই। কাউকে কাউকে গ্রেফতার করতে যাওয়ার পরে আমাদের সোশ্যাল মিডিয়ারা যারা খুব অ্যাক্টিভ, তারা সেগুলা প্রকাশ করে দিয়েছে। যেরকম আইবি রহমানের বেলা নারায়ণগঞ্জে ঘটনাটা ঘটেছিল। নারায়ণগঞ্জ সারা রাত ব্যাপী আইবি রহমানকে আটকিয়ে রেখে দিনের আলোতে, যেহেতু সে নারী, তাকে জোর করা যায় নাই, আইনের মাঝেই তাকে গ্রেফতার করা হয়েছে। দিনের আলোতে সকাল হওয়ার পরে সে বের হয়ে এসেছে এবং তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। তারপরে কিন্তু আইবি রহমানের রিমান্ড হচ্ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু সেটা একটা সিস্টেমে, আওয়ামী সিস্টেমে নয়। এটা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সিস্টেমে গ্রেফতার করা হয়ে থাকে। প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছি আমি আব্দুল হামিদ কেন দেশে ফিরলেন সেই বিষয়ে বিশ্লেষণে। আব্দুল হামিদ দেশে ফিরছেন সেই কারণে ভারতে 1.5 কোটি আওয়ামী লীগের
লোকজন পালিয়ে আছেন। 1.5 কোটি আওয়ামী লীগের লোকজনের ভাগ্যে কি ঘটছে তা যদি আপনারা শুনেন, অনেকের চোখ কপালে উঠে যাবে এবং অনেকের হয়তো আওয়ামী লীগের জন্য মায়াও চলে আসবে যে এরকম আমাদের দেশের লোককে ভারত এভাবে হত্যা করছে। আর এই হত্যার গল্পটা আপনাদের কাছে আজকে অনেকটাই কঠিন মনে হবে, তারপরেও সত্য, যেটা আমাদেরকে জানতে হবে। আনার এমপি আনারের কথা আপনাদের মনে আছে, আওয়ামী লীগের সময় কলকাতা যাকে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। আর এই ফেলে দেওয়ার পিছনে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে কাজ করেছিল। তার বিরোধী ছিল বাংলাদেশের মাহবুবুল আলম হানিফ সহ আরো কিছু রাঘববোয়াল ওই অঞ্চলের, যে অঞ্চলে আনোয়ারের বাড়ি, সেই অঞ্চলে তাদের এই পারে ওই পারের ব্যবসা, সোনার ব্যবসা এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে তাদের মধ্যে ছিল দ্বন্দ্ব, কে কার চাইতে বেশি টাকার মালিক হবে। সেই কারণে আনার এই দেশের বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ কিছু নেতার পরিকল্পনায় এবং কলকাতায় পশ্চিমবঙ্গ তার কিছু পার্টনারের পরিকল্পনা এবং পশ্চিমবঙ্গ বলতে ভারতের সরকারের সহযোগিতায় আনারকে সেখানে হত্যা করা হয়েছিল। এখন বর্তমান সময়ে ভারতের ভিতরে বহু আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগ নেতাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে যাদের বাড়ি আছে বোম্বাইতে, দিল্লিতে, কলকাতাতে, যারা অর্থকুড়ি ভারতে রেখেছেন। প্রথম টার্গেট তারা, যাদের অনেক বেশি অর্থ আছে, অর্থের পাহাড় আছে, ভারতের ব্যাংকে টাকা আছে, ব্যাংক অ্যাকাউন্টে অনেক ধরনের বিদেশি মুদ্রা জমা আছে এবং ভারতে যারা সম্পদ করে রেখেছেন তাদেরকে এক এক করে গাড়ি অ্যাক্সিডেন্ট দেখিয়ে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। সেখানে 1.5 কোটি মানুষ রয়েছে, বাংলাদেশ থেকে 1.5 কোটি আওয়ামী লীগের মানুষ ভারতের একেবারে প্রত্যেকটা প্রদেশেই তারা ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নিয়েছেন। এই আশ্রয়দাতাদেরকে এখন ভারত বাংলাদেশে ফেরত দেওয়াটা, যেরকম রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে ফেরত দেওয়ার জন্য আমরা সবাই ঐক্যমত, ভারতের সকল রাজনৈতিক দল ঐক্যমত যে আওয়ামী লীগকে যেন বাংলাদেশে ফেরত দেয়, পাঠিয়ে দেয়, তারা যেন ভারতে থেকে ভারতের কোনো সুবিধা না নিতে পারে। এখন তাদের অনেকের সম্পদ আছে আর অনেকের নাই। নাই সংখ্যাটা বেশি, আছে সংখ্যাটা মাত্র 1% মানুষের বলতে পারেন। যেই 1% রাঘববোয়ালরা ভারতে সম্পদ করেছে তাদের এখন ভারত নিরাপদ নয়। যাদের সম্পদ নাই তাদেরও নিরাপদ নয়, কিন্তু বড় জীবনের হুমকি হলো যাদের সম্পদ আছে ভারতে। যেরকম বোম্বাইয়ের বড় বড় বাড়িগুলা কিনেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। আব্দুল হামিদের ছেলের নামেও বোম্বাইয়ে বাড়ি আছে বলে আমি একটা তথ্য পেয়েছি, কিন্তু 100% শিওর নয়। কিন্তু মাহবুবুল আলম হানিফ সহ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ সালমান রহমান সহ আইন মন্ত্রী সাবেক আনিসুল হক সহ তাদের বাড়ি আছে বোম্বাইতে, যেখানে শাহরুখ খান, বোম্বাইয়ের বড় বড় নায়ক নায়িকাদের, শিল্পপতিদের বাড়ি, সেই অঞ্চলে তারা অনেক টাকার বাড়িগুলা কিনে রেখেছেন। ভেবেছেন যে বাংলাদেশে যদি তারা থাকতে না পারেন তাহলে বোম্বাইয়ের সেই বাড়িগুলাতে তারা রাজার হালে থাকবেন, যেগুলা একেবারে আরব সাগরের পারে, যেগুলা একেবারেই খুব ভারতের মধ্যে সবচেয়ে দামি বাড়ি। সেই অঞ্চলে বাংলাদেশের সাবেক কিছু মন্ত্রী, এমপি এবং শিল্পপতি যারা আওয়ামী লীগের সময় 10 টাকার জিনিসকে 100 টাকা হিসাবে মার্কেটে বিক্রি করে টাকা নিয়েছেন, শেয়ার বাজার থেকে টাকা নিয়েছেন, বিভিন্নভাবে টাকা নিয়ে যারা জমিয়েছেন বিভিন্ন দেশে, এর মধ্যে একটা বড় টাকার অংশ তারা ভারতে রেখেছেন। তাদেরকে এখন ভারতের পুলিশ বিভিন্নভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট দিয়ে, প্রাইভেট কারে যাচ্ছে, পিছনে ট্রাকের ধাক্কা লাগিয়ে এভাবে মেরে ফেলা হচ্ছে। এই মেরে ফেলার সংবাদটা যখন শেখ হাসিনার কাছে যৌথভাবে সিনিয়র আওয়ামী লীগের পালানো নেতারা দিয়েছেন, শেখ হাসিনা বলছে তোমরা সবাই মিলে বাংলাদেশ চলে যাও। তার মানে হলো শেখ হাসিনার নিজের ছেলে মেয়ে, তার বোনের ছেলে মেয়ে নিরাপদে আছে ইউরোপ, আমেরিকাতে। আর শেখ হাসিনা, শেখ রেহানা তো ব্রিটিশ পাসপোর্ট, সে তো ব্রিটেনে এবং ইন্ডিয়া মিলিয়ে বোনের কাছে হয়তো সময় দিচ্ছে, কিন্তু তাকে তো মেরে ফেলার কোনো দরকার নাই যেহেতু সে ব্রিটিশ নাগরিক। আর শেখ হাসিনা হলো তাদের সর্বশেষ ট্রাম্প কার্ডে পড়বে। তার কি জীবন ভারতে যাবে না বাংলাদেশে যাবে সেটা আমরা
এখনই কোনো কিছু বলতে পারছি না, কারণ শেখ হাসিনার বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেয়। আর নরেন্দ্র মোদী যতদিন আছে ততদিন হয়তোবা শেখ হাসিনাকে বিভিন্নভাবে পুশ করার চেষ্টা করবে বাংলাদেশে ঢুকানোর জন্য, কিন্তু কখনো এইরকম স্বৈরাচার ফেরত আসে না। কিন্তু এটাকে জুজুর ভয় বাংলাদেশের মানুষদেরকে দেখানোর জন্য ভারত শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু অন্যান্যরা যখন শেখ হাসিনার কাছে জানালেন যে তাদের নেতারা মারা যাচ্ছেন, তাদের কর্মীরা মারা যাচ্ছেন ভারতে বিভিন্নভাবে, তখন শেখ হাসিনা বলছে সবাই একযোগে বাংলাদেশে চলে যাও। তার মানে আমি নিরাপদে আছি, আমার পরিবার নিরাপদ আছে, এবার তোরা কিসের বাচ্চা আপনারাই বলেন। আমি ওই খারাপ ল্যাঙ্গুয়েজটা বললাম না, এবার তোরা কিসের বাচ্চা আপনারা কমেন্টস করে লিখবেন। শেখ হাসিনার কাছে এরা হইলো ওই ধরনের বাচ্চা যাদের কোনো প্রয়োজনতা আর শেখ হাসিনার এখন নাই। বাংলাদেশে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনার জন্য তাদের দরকার ছিল, এখন রাষ্ট্র তার হয়ে গিয়েছে এখন মানে দুশ্মন। বাংলাদেশটা এখন শেখ হাসিনা বা তার পরিবারের দুশ্মন। 32 নম্বর ভেঙে ফেলা হয়েছে, যে কোনো সময় শেখ মুজিবের কবরও হয়তো বা সেরকম ভেঙে ফেলা হবে আর যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়। এবং সর্বশেষ আব্দুল হামিদের বিদেশ যাওয়াকে কেন্দ্র করে দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, আবার আব্দুল হামিদ ফিরত এসেছে। প্রিয় দর্শক, সেই কারণে আওয়ামী লীগের খুব ব্যাড টাইম এখন যাচ্ছে এবং ভারতে আওয়ামী লীগের নেতারা যে নিরাপদ নয় সেটার উপরে বেশ কিছু তথ্য আমি সংগ্রহ করেছি, আমি কিছু তথ্য পেয়েছি এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগ এখন তার ভবিষ্যৎ কি হবে সেটাকে দেখার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এপ্রিল মাসের শুরুতে নির্বাচন নিয়ে যাওয়ার পিছনে আরেকটি বড় পরিকল্পনা আছে। পরিকল্পনাটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের আরেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি শোনাবো। সাংবাদিকরা প্রশ্ন করেছে কুমিল্লাতে, আর সেই প্রশ্নের উত্তরটার উপরে আমি একটু ফিনিশিং বিশ্লেষণ করেই আমি এই ভিডিওটা শেষ করছি। আমরা একটু আসিফ মাহমুদের মুখ থেকে একটু শুনে নেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সে কি বলেছে। সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার এখন তো ওই রাজনৈতিক দলগুলো থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে জনগণের আসলে যে সেবাগুলো স্থানীয় সরকার থেকে পায়, অধিকাংশ সেবাই স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকে, সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে এবং এটা আমাদের একটা কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু যে দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না, কারণ স্থানীয় জনপ্রতিনিধি নেই। তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকে বিশেষ সদিচ্ছা ছিল। কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখবো এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলবো। আমি শেষ কথা বলি, এটা আমাদের কুমিল্লার স্বার্থে না সারা বাংলাদেশে। করোনার সময় সারা বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোতে কিছু আইসি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে আসিফ মাহমুদের মুখে যে স্থানীয় সরকারের অনেকগুলা স্তর আছে, কোন স্তর পর্যন্ত আমরা যেতে পারি আমরা সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে দেব এবং নির্বাচন কমিশন সেই আয়োজন করবে। তাই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ জাতীয় সংসদ নির্বাচন হবে, আর ডিসেম্বর যেটা বিএনপি টাইম দিয়েছিলেন এই বিএনপির কথাও রাখা হবে। ডিসেম্বরের ভিতরে বাংলাদেশের সকল স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ হবে, এই বিশ্বাসটা আমি করি। আপনারা করেন কিনা আপনারা আপনাদের মতামত কমেন্টস করে লিখবেন। কেটিভি 24 কে যারা ভালোবাসেন আপনাদের প্রচুর কমেন্টস আমি পড়ে থাকি এবং আপনাদের কমেন্টস থেকে অনেক কিছু শেখার জানার তথ্য পাওয়ার সুযোগ পাই আমি, সেজন্য আপনাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা প্রত্যেকেই মেধাবী এবং প্রত্যেকেই দেশের রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করেন, দেখেন, নিজের চোখে ছাড়া দেখেন, তারাও অনেক সুন্দর কমেন্টস লেখেন। তো আজকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে লম্বা কথা না বলেও আসিফ মাহমুদের প্রশ্নের উত্তরটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। এই প্রশ্নের উত্তরটা যদি আমরা না বুঝি তাহলে আমরা বুকার স্বর্গে বসবাস করছি। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য মানে ইশরাক হোসেনি ব্যবস্থা করে দিয়েছেন। এখন বিএনপি স্থানীয় সরকার নির্বাচন বন্ধ করতে পারবে কিনা বা দিতে গেলে বাধা দেবে কিনা, বাধা দিতে চাইলে এই বাধা ডিঙ্গিয়ে সরকার স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে কিনা, সেই বিষয়টা অনেক বিশদ আলোচনা। দিন যত যাবে ততই আমরা নতুন আলু নতুন পরিকল্পনা
নতুন সরকারের শকগুলা দেখতে পাবো, কারণ সরকার একটি শক করছে আর বিএনপি আরেকটি শক করছে। প্রত্যেকটা পদে পদে বিএনপির শকগুলা ভুল প্রমাণিত হচ্ছে আর সত্য প্রমাণিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনাগুলা। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সরকার সম্পূর্ণ সকল নির্বাচন হয়তোবা তারা হুট করে একদিনে বলবে না। প্রথম দিকে আমি আশা করছি যে তারা ইউপি থেকে শুরু করবে, এমন আছে তারা উপর থেকে শুরু করতে পারে। উপর হলো সিটি কর্পোরেশনের নির্বাচন, সিটি কর্পোরেশনের ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন নির্বাচন, এই হলো স্থানীয় সরকার নির্বাচন। তাই কোন দিক থেকে শুরু করবে, মাথা থেকে নিচে যাবে না নিচ থেকে মাথায় আসবে, আর সর্বশেষ মাথা হলো জাতীয় নির্বাচন। তাহলে আমরা যদি ছোট থেকে শুরু করে উপরের দিকে যেতে থাকি তাহলে আগামী 10 মাসে বাংলাদেশের সকল নির্বাচন সম্পন্ন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকার বিদায় নিতে পারবে। আপনারা আগামী 10 মাসে সকল স্তরের নির্বাচন চান কিনা আপনাদের মতামতগুলা আবারও অনুরোধ করছি কমেন্টসের মাধ্যমে, আমাদের ভিডিওটা শেয়ারের মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছে। আব্দুল হামিদ উনি চিকিৎসা শেষ করে গত রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরে এসেছেন। এই ঘটনাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। উনি একজন সাধারণ যাত্রীর মতো এসেছেন। সাবেক রাষ্ট্রপতিরা কিন্তু বিশেষ প্রোটোকল পায়, উনি সেই প্রোটোকলও পাননি এবং উনি সাধারণভাবে ফিরে এসেছেন। মধ্যরাতের পরে প্রায় 3টার দিকে উনি এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন যাবতীয় কাজকর্ম শেষ করে, এবং তিনি তার বাড়িতে চলে গেছেন। পুরো 31 দিন পর উনি দেশে ফিরলেন। কিন্তু এই যে ওনার ফেরাটা, এটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি আলোচনা কিন্তু হয়েছে ওনার যাওয়ার সময়। উনি যখন মে মাসের 7 তারিখ রাতে যান দেশ ছেড়ে, যাওয়ার পর 8 তারিখ থেকে মহা হইচই। উনি কেন গেলেন, কেন ওনাকে পালিয়ে যেতে দেওয়া হলো, ওনাকে পালিয়ে যেতে দেওয়ার পেছনে কারা দায়ী আছে, এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে থাকলো। এবং উঠার এক পর্যায়ে আমাদের যিনি উপদেষ্টা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি বললেন যে তার দেশ থেকে যারা সহায়তা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, আর যদি শাস্তির আওতায় না আনতে পারেন তাহলে উনি নিজেই নাকি পদত্যাগ করে দায়িত্ব ছেড়ে চলে যাবেন। মানে ওনার যে স্বভাব, উনি এরকম প্রায় হুঙ্কার দিয়ে বলেন এটা করবেন সেটা করবেন, কাজের কাজ কিছু করেন না। এবং তখন এটা নিয়ে অনেক হইচই হলো। হইচইয়ের এক পর্যায়ে একটা কমিটি করা হলো, 3 জন উপদেষ্টাকে, সিআর আবরার, তারপর রিজওয়ানা হাসান, সাখাওয়াত, ব্রিগেডিয়ার সাখাওয়াত, এদের নিয়ে একটা তদন্ত কমিশন করা হলো। সেই কমিশনকে দায়িত্ব দেওয়া হলো যে তারা 15 দিনের মধ্যে রিপোর্ট দিবেন এবং সেই রিপোর্টে ওরা জানাবেন যে কেন কাদের সহযোগিতায় এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে যেতে পারলেন। মানে মোটামুটি একটা হইচই কাণ্ড কারখানা। কিন্তু সেই সময় এনসিপি পক্ষ থেকে বলা হলো যে উনি কেন গেলেন, পালিয়ে গেলেন, তাকে এটা নিয়ে বিচার করতে হবে, কারা তাকে সহায়তা করেছে। সরকারের মধ্যে এখনো অনেকে আছে যারা নাকি আওয়ামী লীগের দোসর, তারা এগুলো করছে, তাদেরকে আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে, এগুলো অনেক কথাবার্তা। এবং তারও যে বড় কথা, এই ইস্যুটাকে কেন্দ্র করে তখন এনসিপির একজন নেতা এই হাসনাত আবদুল্লাহ উনি আন্দোলন শুরু করলেন যে এইভাবে যদি যেতে থাকে তাহলে এই জন্য যাতে না যেতে দেওয়া হয়, না যেতে দেওয়ার মতো বাস্তবতা তৈরি করতে হয়, এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং এই আব্দুল হামিদের যাওয়াটাকে ইস্যু করেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের একটা আন্দোলন শুরু করলেন। এবং দেখলাম সরকার খুব দ্রুত বেগে, অতি দ্রুততার সাথে সেই দাবিটা আংশিক মেনে নিলেন এবং সরকার বলল যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে যতদিন মধ্যে বিচার সম্পন্ন না হয়। এই সব কিছু কিন্তু আব্দুল হামিদের দেশ থেকে তথাকথিত পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে। এখন প্রশ্ন হলো, আব্দুল হামিদ কি পালিয়ে গিয়েছিলেন? পালিয়ে গিয়েছেন এটাই তো সবাই মেনে নিয়েছিল। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বলবেন যে যারা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হবে? এবং উনি তো 3 জনকে শাস্তির আওতায় এনেছিলেন। কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছিল, আরো 2 জন ইমিগ্রেশনের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অব্যাহত সাময়িক বরখাস্ত বন্ধ করা হয়েছিল। তো তারা কি অপরাধী? যদি তারা অপরাধী হয়ে থাকে, তো আজ যখন উনি ফিরলেন চিকিৎসা শেষ করে, তখন তাকে অ্যারেস্ট করা হলো না কেন? তার মানে
ওনার যাওয়াটা অপরাধের পর্যায়ে ছিল না। যদি ওনার যাওয়াটা অপরাধের পর্যায়ে না হয়, তাহলে যে 3 জন পুলিশ কর্মকর্তাকে আপনি শাস্তি দিলেন, সেই শাস্তিটা কি সঠিক ছিল? যদি সঠিক না হয়, ওদের সেই শাস্তিটাকে প্রত্যাহার করা হবে, অবশ্যই করা উচিত। শাস্তিটা যিনি দিয়েছিলেন তার কি শাস্তি হবে? তাও তো হওয়া উচিত। শাস্তিটা কে দিয়েছিলেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিলেন, তো ওনাদের কি শাস্তি হবে? দেখুন দেশটা কিভাবে চলছে। মানে একজন লোক বিদেশে গিয়েছেন, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছে এবছরের জানুয়ারি মাসে কিশোরগঞ্জে একটা মামলা হয়েছে। যেরকম নাকি আমাদের এখানে অনেক মামলা হয়েছে। ধরেন কোথাও একটা মিছিল হয়েছে, সেই মিছিলে একজন লোক মারা গেছে, একটা স্টুডেন্ট মারা গেছে, পুলিশের গুলিতে মারা গেছে, ধরে নিলাম, অথবা অন্য কোনোভাবে মারা গেছে। সেই মামলায় আসামি করা হয়েছে 200-কে, 300-কে, 500-কে, এবং সেখানে মামলাতে শেখ হাসিনার পুত্র, শেখ হাসিনার কন্যা, শেখ হাসিনার বোন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শুরু করে যার যা যত নাম মনে আছে সবাইকে সেখানে আসামি করা হয়েছে। এবং এরকম একটা মামলায়, কিশোরগঞ্জের একটা মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও আসামি করা হয়েছিল। তাহলে সেই মামলায় উনি দোষী কি দোষী না, সেটা বিচার কে করবে? সেটা বিচার করার দায়িত্ব তো হলো সরকারের, তাই নয় কি? বিচার করার দায়িত্ব সরকারের, তদন্তকারী কর্মকর্তার। এখন যদি 200 লোককে আপনি বিরুদ্ধে মামলায় আসামি বানিয়ে দেন, এখন 200 লোকের কেউ কি কোনো কর্মকাণ্ড করতে পারবে না? তারা কি দেশের বাইরে যেতে পারবে না, চিকিৎসা করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, ওদের ব্যাংক অ্যাকাউন্ট আপনি স্থগিত করে দেন, এগুলি করবেন? এর নাম আইন? অথবা আমি যদি প্রশ্ন করি, এই মামলাটা যিনি করেছিলেন তার মতলবটা কি ছিল, এটা আমি বুঝতে চাই। সে কি আসলেই যে মারা গিয়েছিল তার হত্যার বিচার চেয়েছেন, নাকি রাজনৈতিকভাবে কিছু লোককে হয়রানি করতে চেয়েছেন? সে লোকটা কে, তাকে খুঁজে বের করা উচিত মনে করি। এখন যদি মামলা করলেই তার বিরুদ্ধে এই ধরনের আচরণ হয়, গ্রেপ্তার করা হয়, তাহলে সেটাকে কি আমি বিচার বলবো? সেটাকে আইনের শাসন বলবো আমরা? একটা মামলা হতেই পারে, আপনি আমাকেও আসামি করতে পারেন, আপনি যে কাউকে আসামি করতে পারেন, তারপর সেটাকে পুলিশ তদন্ত করবে, তদন্ত করে পুলিশ তো একটা ফাইনাল রিপোর্ট দিবে, অথবা একটা চার্জশিট দিবে, যাই দিবে। দেওয়ার পর যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো, যাদেরকে পুলিশ প্রাথমিকভাবে অপরাধী হিসেবে বিবেচনা করলো, তাদের বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, তাও সেটা আদালত দিবে। সেভাবে হচ্ছে আমাদের এখানে। আমাদের অনেক সাংবাদিক বিরুদ্ধে এরকম মামলা আছে, গ্রেপ্তার করা হয়েছে, অনেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। কেন? ওই 132 জনের মধ্যে হয়তো উনি আছে 99তম। এটা কি সুশাসন? কিছু বললে পরে স্বৈরাচারের দোষর এগুলি বলে একটা ট্যাগ দিয়ে তারপর তার বিরুদ্ধে বিচার করা হবে, তার বিরুদ্ধে গণ আদালত কি করা হবে না করা হবে, মানে গায়ের জোরে দেশ চলছে। আমরা তো একটা গায়ের জোরে দেশ চালাচ্ছিল শেখ হাসিনা, আমরা তো সেখান থেকে বাঁচার জন্যই নতুন কিছু চেয়েছি, তাদেরকে এই দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি। তারপর আমরা কি পাচ্ছি, এগুলি কি দেখছি, এগুলো ট্যাগ দিয়ে লাগিয়ে দিলেন আপনি। ইচ্ছা হলো একজনকে মামলা, যারা এখান পান্নার বিরুদ্ধে মামলা করলেন, তারপর দেখা গেলো বাদী যারা এখান পান্নাকে চেনে না। তারপরে কি হলো, যারা এখানে পান্নাকে তার ওই আসামির তালিকা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। তো অন্যান্য যারা আছে তাদেরকে সবাইকে উনি চেনেন। উনি বললেন, ওই বাদী বললেন জামাত এবং বিএনপির আইনজীবীরা তাকে নাকি প্ররোচিত করেছে। তো বোঝাই গেল এই হয়রানিমূলক মামলার পেছনে মূল দায়িত্ব কে নিয়েছে? জামাত এবং বিএনপির আইনজীবীরা। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে? হয়নি। কিন্তু যেটা এখানে পান না, একদম পাওয়ারফুল লোক, তারটা আপনি প্রত্যাহার করে নিয়েছেন, অন্য দুইগুলি করলেন না কেন? করেননি তো। আজকে কি হলো দেখেন, এই কথাটা বললাম কেন, আজকে যখন এই ঘটনাটা ঘটেছে তখন কিন্তু আবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এখন তো ওনাকে গ্রেপ্তার করলেন না। উনি কি বলেছেন? উনি বলেছেন তদন্ত হওয়ার পর যে দোষী তাকে আইনের আওতায় আনা হবে। আপনারাই বলেছেন নির্দোষরা যাতে সাজা না পায়, এজন্য আমাদের তদন্তটা করতে দেন। তদন্ত করার পর যেই দোষী হোক না কেন, কাউকে আইনের বাইরে রাখা হবে না, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। এই যে কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বললেন, এটা কি সব মামলার ক্ষেত্রে প্রযোজ্য? তদন্ত না করে কি সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে না? অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। আইনের শাসন আপনি কিভাবে কায়েম করবেন? আপনি কি একমাত্র আব্দুল হামিদের ক্ষেত্রে আইনের শাসন কায়েম করবেন? আব্দুল হামিদ 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। এই 10 বছর ধরে আওয়ামী লীগের ছিলেন না। অনেকে বলেন হ্যাঁ উনি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, উনি শেখ হাসিনাকে থামালেন না কেন? থামানো যায়? যিনি বলেন তিনি থামানোর চেষ্টা করেছিলেন।
এখন যা হচ্ছে, এখন যে অনিয়ম হচ্ছে, এটা কেউ থামানোর চেষ্টা করছে? এখন যে মব ভায়োলেন্স হচ্ছে, কেউ থামানোর চেষ্টা করছে? যখন এই সরকার না থাকবে, যখন নতুন সরকার আসবে, তখন যখন প্রশ্ন করবে যে আপনি থামানোর চেষ্টা করলেন না কেন, কি বলবেন আপনারা? হাসিনা সরকার যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল, থামানো যেত চাইলেই। বাদ দেন এটা, আইনগতভাবে যদি ধরেন, একটা প্রেসিডেন্টের আইনগতভাবে কি অধিকার ছিল, কি এখতিয়ার ছিল তো থামানোর? পারতেন উনি। আজকে যে হচ্ছে প্রেসিডেন্ট, আজকে প্রেসিডেন্টকে থামাতে পারছেন? আজকে প্রেসিডেন্টকে কি সেরকম ক্ষমতা, তার যতটুকু ক্ষমতা আছে উনি কি ততটুকু প্রয়োগ করতে পারছেন? নিয়ম তো মানেন না। নিয়ম আপনি মানবেন না, আপনি না মানলে কোনো সমস্যা নাই, কিন্তু অন্যরা কেন মানলো না, আগে কেন মানেনি, সেগুলো নিয়ে আলোচনা করবেন, এটা তো হয় না। একটা কনভেনশন আছে, আমাদের এখন একজন প্রেসিডেন্ট আছে, আপনি পছন্দ হোক বা না হোক, উনি দেশের প্রেসিডেন্ট, ওনার কাছে আপনি শপথ দিয়েছেন। আমাদের আইন সরাসরি নিয়ম আছে এটা, যে যখন নাকি প্রধানমন্ত্রী যখন দেশে বাইরে যান, ফিরে এসে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আমাদের প্রধান উপদেষ্টা কখনো করেছেন? যে প্রেসিডেন্ট আছে তাকে আপনাকে শহীদ মিনারে যেতে দেন? ঈদের নামাজে আগে আমরা দেখতাম প্রেসিডেন্ট আসতে দেন আপনারা? যদ্দ শুনলাম প্রেসিডেন্টের নাকি একটা প্রেস উইং ছিল, ওটাও নাকি আপনারা সরিয়ে দিয়েছেন। তো আইন তো মানেন না আপনারা। আপনি বলবেন এই আইন ভালো না, আমরা নতুন আইন করবো, করেন না নতুন আইন। যতক্ষণ পর্যন্ত নতুন আইন না করবেন, ততক্ষণ পর্যন্ত আগেটা মানবেন। তো এগুলো তো চলছে দেশে, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। মোহাম্মদ আব্দুল হামিদের থাইল্যান্ডে যাওয়া নিয়ে দেশে ঘটে যায় লঙ্কা কাণ্ড। কিংস পার্টিকে মাঠে নামিয়ে আন্দোলন, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, হাই প্রোফাইল দুটি তদন্ত কমিটি, লোক দেখানো বরখাস্ত, ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার ঘোষণা, স্বরাষ্ট্র উপদেষ্টার চলে যাওয়ার ঘোষণা, এমন বহু খণ্ড নাটক সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে ঘিরে মঞ্চস্থ করেছিল অন্তর্বর্তী সরকার। অথচ চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন আব্দুল হামিদ। তবে এখন কিংস পার্টি সেই হুঙ্কার আর নেই। এমনকি ইন্টারপোলের সাহায্য ছাড়াই যিনি দেশে ফিরলেন তাকে গ্রেপ্তারেরও কোনো উদ্যোগ নাই। বরং স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় উল্টো সুর। গত কয়েক মাসের তদন্ত ছাড়াই যেখানে দিনে দুপুরে পাইকারি দরে গ্রেপ্তার চলেছে, সেখানে এখন তিনি বলছেন তদন্তে দায় না পাওয়ার আগে কাউকে গ্রেপ্তার করা ঠিক হবে না। প্রশ্ন হলো, আব্দুল হামিদের দেশের বাইরে যাওয়া আসা নিয়ে এই খণ্ড নাটকের ডিরেক্টর কারা? কেনই বা তারা এমন নাটক মঞ্চস্থ করেছিল? এর পরের এপিসোডে কি হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকারের সময় 2013 সাল থেকে টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত 7 মে গভীর রাতে সাবেক রাষ্ট্রপতি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। বিমানবন্দরে তার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং শ্যালক ডাক্তার নওশাদ খান। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছিল তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন এবং তার দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেওয়ার পর তিনি সাধারণ বা সবুজ রঙের পাসপোর্ট ব্যবহার করছিলেন। তার মতো একজন ব্যক্তিত্বের বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার ঘটনাটি সরকার বা নিরাপত্তা বাহিনীর অগোচরে ঘটার কোনো সুযোগ নেই। বিদেশ যাত্রায় সরকার বা আদালতের কোনো নিষেধাজ্ঞাও ছিল না। বিমানবন্দরে তাই আব্দুল হামিদকে কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়নি। এরপর ব্যাংককে গিয়ে তিনি নিয়েছেন ক্যান্সারের চিকিৎসা। পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কোনো লুকোচুরি করা হয়নি, বরং আব্দুল হামিদের ব্যাংকক যাত্রাকে গোপনে পালিয়ে যাওয়া হিসেবে প্রচার করে কয়েকটি সংবাদ মাধ্যম। আর তারপরে মাঠে ঝাঁপিয়ে পড়েন সরকার উপদেষ্টা মাহফুজ আলম আর বাইরে থেকে কিংস পার্টি এনসিপির আলোচিত কয়েক নেতা। মাহফুজ 8 মে ফেসবুকে কৈফিয়ত কিংবা বাস্তবতা শিরোনামে এক পোস্ট দিয়ে উস্কে দেন মিত্রদের। এরপরই যুদ্ধংদেহী হয়ে ওঠে মাঠে নামে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আব্দুল হামিদের বিদেশে যাওয়ার ইস্যুকে ঠেলে দেওয়া হয় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির দিকে। যমুনার সামনে 8 মে রাতে হাসনাতের ডাকে শুরু হয় অবস্থান কর্মসূচি। এতে এনসিপির সঙ্গে যোগ দেয় ছাত্র শিবির সহ কয়েকটি কট্টরপন্থী সংগঠন।
এই অবস্থানে সরকারের সমর্থন স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন ঘটনায়। পুলিশের নিষেধাজ্ঞার কোনো প্রয়োগ দেখা যায়নি সরকার সমর্থকদের অবস্থান কর্মসূচিতে। উল্টো সিটি কর্পোরেশনের গাড়ি থেকে শীতল পানি স্প্রে করার নজিরবিহীন দৃশ্য দেখা গেছে। একের পর এক নাটকীয় দৃশ্যের অবতারণা ঘটিয়ে 12ই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয় সরকার। দর্শক, আব্দুল হামিদের বিদেশ যাত্রাকে ইস্যু করে একই সময় আরো কিছু ঘটনা ঘটতে দেখা গেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয় 9 মে। এর আগের রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সারা রাত বাড়ি ঘিরে রাখার পর সকালে গ্রেপ্তার করা হয়। এরপর হত্যা সহ 6টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় নারায়ণগঞ্জের জনপ্রিয় এই সাবেক মেয়রকে। আব্দুল হামিদের ব্যাংকক যাত্রাকে কেন্দ্র করে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার উপরেও নেমেছে শাস্তির খড়গ। দেশের প্রধান বিমানবন্দর দিয়ে সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রার বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন সাপেক্ষেই ঘটার কথা, অথচ ঘটনার পর একের পর এক নাটকীয় বক্তব্য আসে সরকারের পক্ষ থেকে। আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়টি জানা ছিল না বলে 8ই মে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দিনাজপুরের সাংবাদিকদের তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে শুধু পদত্যাগ নয়, শাস্তির আওতায় আনতে হবে। আব্দুল হামিদকে বিদেশে যেতে সহায়তাকারীদের শাস্তি দিতে না পারলেই নিজের পদ ছেড়ে দেবেন বলেও ঘোষণা দেন তিনি। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা তার ওয়াদা পালন করেছেন। ঘটনার পরদিন 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান শেখকে প্রধান করে 3 সদস্যের কমিটি করা হয়। অন্যদিকে আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তখনই বোঝা গিয়েছিল ওই ঘটনা ছিল একটি নাটক, কারণ এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে হামিদকে কেন্দ্র করে এই নাটকটা সাজানো হয়েছে বলে হয়তো মনে করতেছে অনেকে। কিন্তু আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বা নিষিদ্ধ যদি করা হতো তাহলে এই নাটক না সাজালে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যেত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো আরো অনেক রিজম বা অনেক কাজ বা অনেক কিছু রয়েছিল, কিন্তু এই নাটকটা সাজিয়ে হয়তো বা সরকার বিভ্রান্ত বা শুধুমাত্র প্রশ্নের জন্ম দিয়েছে। এটা না করলে হয়তো বা হতো। কিন্তু আব্দুল হামিদের এই ফিরে আসা কিন্তু সরকারকে অবশ্যই আমি বলবো যে আশাহত করেছে এবং সরকার বিব্রত করেছে যে কেন তিনি ফিরে আসছে। তার